মীন রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে একাদশ ঘর, যেটা হচ্ছে মকর রাশি, সাধারণ রাশি, এবং দ্বাদশ ঘর, যেটা হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি, কুম্ভ রাশি। এই দুটি ঘরের অধিপতি। মীন রাশির ক্ষেত্রে শনি অবস্থান করছে রাশির উপর, এবং মীন রাশির বর্তমানে 7.5 দ্বিতীয় চরণ চলছে। তো এই অবস্থাতে শনি এই জুলাই মাসের 13 তারিখে বক্রি হয়ে যাচ্ছে, প্রায় 141 দিনের মতন। 28 নভেম্বর পর্যন্ত 2025 শনিদেব বক্রি অবস্থায় থাকবে। তো শনিদেবের কি প্রভাব পড়বে এই বক্রি অবস্থায় এই মীন রাশির উপর? কারণ রাশির উপর তো শনিদেব অবস্থান করছে এবং নিজের নক্ষত্রে অবস্থান করছে, উত্তরা ভাদ্রপদ। তো কোন দিক থেকে সাবধান, কোন দিক থেকে লাভ, আবার কোন বিশেষ উপাচার এই সময়কালে করতে হবে, এগুলো সমস্ত কিছু তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়ের উপর ইন্টারেস্টেড, আগ্রহী, বিশেষ গুরুত্ব দেন, ভালোবাসেন, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এটা গ্রহদের উপর আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশির উপরই কিন্তু বলা হচ্ছে। 7.5 চলছে মীন রাশির একদম মধ্যচরণ। শনিদেব রাশির উপরই অবস্থান করছে, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। তো গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে তখন তো তার বলে বৃদ্ধি পায়, এবং গ্রহ তো এবার হয়ে যাচ্ছে বক্রি। সমস্ত সমস্ত গ্রহই বক্রি হয়, শুধু সূর্য আর চন্দ্র বাদ দিয়ে। সূর্য চন্দ্র তো বক্রি হয় না, এছাড়া অন্যান্য সমস্ত গ্রহই বক্রি অবস্থায় আসে। তো শনি এবার বক্রি অবস্থায় আসছে, রাশির উপর অবস্থান করছে, এবং শনি হচ্ছে লাভের ঘরের অধিপতি, সেরকম ব্যয়ের ঘরের অধিপতিও রাশির উপর অবস্থান করছে। তো রাশিটি হচ্ছে মীন রাশি। মীন রাশির অধিপতির সাথে শনির সম্পর্ক হচ্ছে সম সম্পর্ক, কিন্তু এই অবস্থাতে এখন আবার দেখতে হবে যে গোচরে গুরুর সাথে কোনো রকম সম্পর্ক উঠেছে কিনা, যার জন্য এই পরিবর্তনে দেবগুরু বৃহস্পতি এবং রাহু কেতুকে নিয়েও আলোচনা করতে হবে। তাহলে মোটামুটি একটা ভালো জিনিস বুঝতে পারবে এই মীন রাশি, যে কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন কাজগুলো বিশেষ করে করা উচিত না এই সময়কালে, এবং কি করলে উন্নতি হবে সেটাও কিন্তু বুঝতে পারবে। রাশির উপর শনিদেব অবস্থান করছে মীন রাশিতে, আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে, তাও কি চতুর্থ ঘরে। তো মিথুন রাশিটা হচ্ছে কি বুধের রাশি, তাহলে বুধের সাথে একটা এই সময় বুধ তো হচ্ছে শনিদেবের পরম মিত্র। তাহলে বুধের সাথে একটা দেবগুরুর সম্পর্ক, আর তার সাথে আবার এই একটা সম্পর্ক যে তৈরি হচ্ছে, এখানটাতে একটা মৈত্রী যে তৈরি হচ্ছে, এটা কিন্তু তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে আসছে। এবং দেবগুরু বৃহস্পতি আবার অক্টোবর মাসের 18 তারিখে রাশি পরিবর্তন করে নেবে। দেবগুরু বৃহস্পতি তো অতিচারী ভূমিকায় রয়েছে, তখন চলে আসবে আবার পঞ্চম ঘরে কিছুদিনের জন্য। তখন আবার দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় চলে আসবে, আর দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টি থাকবে এই শনিদেবের উপর। অর্থাৎ শনিদেবের উপর থাকা পড়া মানেই দৃষ্টি, সেটা নিজের রাশিতে পড়া, মীন রাশিকে। তাহলে গুরু কিন্তু আবার নিজের রাশিকেই দেখবে। অপরদিকে শনি কিন্তু বক্রি হচ্ছে, শনি বক্রি হচ্ছে মীন রাশিতে, এবং শনির যে দৃষ্টিগুলো পড়বে, তৃতীয় দৃষ্টি পড়ছে রাশির পুরুষার্থ পরাক্রমের ঘর বৃষ রাশিতে, তারপরে সপ্তম দৃষ্টি পড়ছে রাশির কন্যা রাশিতে, এবং দশম দৃষ্টি পড়ছে সেই কর্মের ঘরে, যেটা হচ্ছে ধনু রাশি। অর্থাৎ বক্রি অবস্থাতে শনি মীন রাশিতে অবস্থান করছে, গুরুর রাশিতে অবস্থান করছে, এবং গুরুর মূল ত্রিকোণ রাশিকে দেখছে, সেটা হচ্ছে ধনু রাশিকে দশম দৃষ্টি দিয়ে। অপরদিকে আবার দেবগুরু বৃহস্পতি উদয় অবস্থাতে চলে আসলো। যে মুহূর্তে শনি বক্রি হচ্ছে তার কয়েকদিন আগে 8 তারিখে দেবগুরু বৃহস্পতি আবার উদয় হয়ে গেল। এটা একটা ভালো প্লাস পয়েন্ট এই মীন রাশির ক্ষেত্রে। চতুর্থ ঘরেই আবার উদয় হলো। তো দেবগুরু বৃহস্পতিরও কিন্তু আবার শুভ নবম দৃষ্টি পড়ছে সেই দ্বাদশ ঘরে, সেটা হচ্ছে কি শনিদেবের মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে। তাহলে উভয় কিন্তু উভয়ের মূল ত্রিকোণ রাশিকে দেখছে। তো বক্রি হচ্ছে এটা ঠিক, কিন্তু বক্রি অবস্থাতেও অনেক কিন্তু মানে যে বাধাগুলো পাবে, যে অনেক রকম বাধা পাবে বক্রি অবস্থায়। শনির তো পাপ প্রভাব থাকবে কি না? শনি কর্মফলদাতা, ন্যায়ের ফলদাতা, সব কিছু ঠিক আছে, কিন্তু শনি তো পাপী গ্রহ, তার তো পাপ প্রভাব থাকবে। তো সেই প্রভাবগুলোকে কিন্তু কাটবে এই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ। তো যাই হোক, এই বক্রি অবস্থাতে শনিকে বিশেষভাবে বুঝতে হবে। শনি যে ঘরে অবস্থান করছে, তাহলে সেই ঘর থেকে এখন দেবগুরু বৃহস্পতির সাথে সম্পর্ক হয়ে গেল মিত্রতা। তাহলে এখানটাতে একটা ভালো জিনিস উঠে আসলো।
এবার শনি যে নক্ষত্রটাতে অবস্থান করছে সেই নক্ষত্রটা হচ্ছে কি উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র এবং এর 4টি চরণই পড়ছে মীন রাশিতে, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি। এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আহির বুধন্না। আহির বুধন্না হচ্ছে পৃথিবীর নিচে বসে থাকা সাপ, যে সাপের কোমরের নিচের অংশটা হচ্ছে সাপের মতন এবং উপরের অংশটা হচ্ছে দেবতার মতন, যাকে শেষ নাগের সাথে তুলনা করা হয়েছে। তো শেষ নাগের উপরই তো শ্রীহরি বিষ্ণু শয়ন করে। তাহলে এখান থেকে কি বোঝাচ্ছে? একটা মেডিটেশন, ধ্যান, বিশ্লেষণ, ধৈর্য, এটাও জিনিস উঠে আসছে। এবং যে নক্ষত্রের কথা বললাম এই নক্ষত্রের মেন জিনিসই হচ্ছে হিসাব, ক্যালকুলেট, ম্যাথামেটিক্স, অঙ্ক। অর্থাৎ শনি এই যে লাভের ঘর এবং ব্যয়ের ঘরের অধিপতি হয়ে রাশির উপর যে বক্রি হচ্ছে, এখানটাতে বিশেষ করে কিন্তু শনি এই জিনিসটাই বুঝাচ্ছে এই সময়কালে, যে সময় বিশেষ মূল্যায়নের প্রয়োজন রয়েছে এই মীন রাশির। যেই কর্মে যুক্ত থাকুক সেই কর্মের উপর যেরকম ধীর গতি আসবে, অর্থাৎ বুঝাচ্ছে যে তুমি ভালো মতন করে আবার মানে সেই জিনিসটাকে পুনরাবৃত্তি করো যে তোমার কোথাও ভুল হচ্ছে নাকি। এবং যে কোনো কাজ করতে গেলে তোমাকে বাজেটের উপর বিশেষভাবে প্রভাব ফেলতে হবে। তোমাকে কিন্তু আগে থেকে বাজেট করে নিতে হবে, রুটম্যাপ করে নিতে হবে, হিসাব করতে হবে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব। এবং শনি এই যে লাভের ঘরের অধিপতি, ব্যয়ের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে এবং শনির যে তৃতীয় দৃষ্টিটা পড়ছে পুরুষার্থ পরাক্রমের ঘরে, তাহলে শনি কিন্তু এটাও বুঝাচ্ছে যে তোমাকে পুরুষার্থ পরাক্রম অক্লান্ত করতে হবে। তোমার কিন্তু সফলতা তখনই তুমি পাবা। শনির দ্বারা যে পুরস্কার হয়, শনি তো কর্মফলদাতা, ন্যায় বিচারক, শনি তো কর্মের ফল দেয়। তো শনির যে দশম দৃষ্টিটা কর্মের ঘরে পড়ছে, তো কর্মের তো ফল দিবে। তো এইখানটাতে কিন্তু শনি সেটাও বুঝাচ্ছে যে কর্মগুলো তোমাকে করতে হবে সেটা ন্যায়নিষ্ঠাভাবে যেন হয়, সেটা যেন ধর্মের পথে হয়। তুমি অন্যায় কর্ম করতে পারবা না, তো কিন্তু তোমার হিসাব হবে। তুমি যদি অন্যায় কর্ম করো, অন্যায় পথে চলো, তাহলে তোমার কিন্তু সেই হিসাবটা এই সময় হবে, এই বক্রকালে। এটা কিন্তু শনি বুঝাচ্ছে। রাশির উপর শনির অবস্থান 7.5 মানে কি? চন্দ্রমাকে বিশেষভাবে প্রভাবিত করে দেওয়া, মানসিক অশান্তি, মানসিক টেনশন এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে। এবার কর্মক্ষেত্রে কি হবে? নিজের প্রাপ্যভাবে ধরুন শনি তো একটি রাশিতে দীর্ঘদিন পর্যন্ত থাকে, তাহলে ধীর গতিটাও যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাওয়া, একই কাজ বারবার করে করা, হিসাব বারবার করে করতে হবে এবং তার সাথে পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে। তার সাথে বৃদ্ধি পাবে কি ছোটাছুটি পরিবর্তন, যেহেতু দ্বাদশ ঘরের অধিপতি এবং তৃতীয় দৃষ্টি থাকছে পুরুষার্থ পরাক্রমের ঘর এবং সেখান থেকেও আবার কিন্তু যাত্রা জিনিসটাকে বুঝায়। তাহলে যে কাজটা আমার এইখানটাতে হতো সেম কাজ হবে একটু যে দূরে গিয়ে। তাহলে কি তোমাকে যাত্রা করতে হবে, তো তাহলে তোমাকে ছোটাছুটি করতে হবে, তো এগুলোও কিন্তু শনি বৃদ্ধি করাবে। অতএব অধৈর্য হলে কিন্তু চলবে না। যে কোনো কাজ করতে গেলে ধৈর্য সহকারেই করতে হবে এবং নিয়মনিষ্ঠা করেই করতে হবে এবং হিসাব মেনটেন করে করতে হবে, বাজেট করে করতে হবে। কোনো কাজ করার আগে বাজেট জিনিস অবশ্যই করতে হবে এই সময়কালে মীন রাশিকে। এবার রাশির উপর অবস্থান করছে, পাপ প্রভাব তো অবশ্যই থাকবে। রাশিটা কি? ব্যক্তিত্ব। ব্যয়ের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে, তাহলে কি হবে? যে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যে কথাটা বলবে সেই মুখের ভাষাটা হবে শালীনতা, অর্থাৎ মীন রাশি তো একেই তো সত্যি কথা বলে। এবার শনি তো বসে গেছে রাশির উপর, তো শনির প্রাপ্যভাবে কী হবে? যে কথাটা বলবে সেটা তো সত্যি হবে, কিন্তু মানে ছ্যাঁকা লাগবে, এরকম যে দেহে লাগলো না, দেহের হাড়ে লাগলো যে কথা, এরকমও কিন্তু মুখের ভাষাকে একদম কর্কশ করে দিবে। এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে যে যাকে যা ইচ্ছা তাই বলে দিলাম সেটা কিন্তু করলে চলবে না। কর্মক্ষেত্রে তোমাকে তোমার নিচু তলার লোকেদের সাথে যথেষ্ট ভালো ব্যবহার করতে হবে। এই যে দশম ঘরে দৃষ্টি পড়ছে, দশম ঘরটা হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল, বড় বড় ব্যবসা, বড় বড় কাজ, যাদের আন্ডারে শয়ে শয়ে লোক খাটছে, এই দশম ঘর থেকে দেখা হয় শনির এই কাজ। তো যাদের বড় বড় কাজ রয়েছে, বড় বড় কাজ বলতে যাদের আন্ডারে শয়ে শয়ে লোক খাটছে, তাদেরকেও কিন্তু তাই সেই শ্রমিকদের সাথে যথেষ্ট ভালো ব্যবহার করতে হবে। এবং যে কোনো কাজ করতে গেলে গভীর বিশ্লেষণের প্রয়োজন রয়েছে এবং যে কাজে তোমার জ্ঞান নাই সেই কাজে কিন্তু এগিয়ে যেতে নিষেধ করছে শনি। এই সময়কালে কর্মক্ষেত্রে ইনভেস্ট জিনিসটাও উঠে আসছে, তবে যে কাজ করছে তাতে ইনভেস্ট করো, কিন্তু কোনো নতুন কর্ম বা কর্মকে পরিবর্তন করে দিলাম যে আমি এই কাজ করছি, এই কাজটা এখন করব না, আমি এই কাজ বন্ধ করে দিলাম, আমি অন্য কোনো কাজ করব, তাহলে কিন্তু এই বক্রি অবস্থায় ভুল করেও সেই পরিবর্তন জিনিস করা যাবে না।
নিজের কর্মকে কিভাবে প্রসারিত করা যায় তার জন্য তুমি সেই কাজকে মডিফাই করো, যে হিসাব মিলছে না, আবার আর একটা হিসাবের জন্য আরও একটা লোক রেখে দিলাম, যে আমার মালপত্র নিয়ে আসতে অসুবিধা হচ্ছে, আমি আরও একটা কোনো গাড়ি নিয়ে নিলাম বা কিছু একটা নিয়ে নিলাম, ব্যয় জিনিসটা বুঝাচ্ছে যেহেতু ইনভেস্ট, তাহলে এইগুলো হবে। কিন্তু তা বলে যে আমি কর্মটাই চেঞ্জ করে দিলাম, যে এই মহাজনের সাথে কাজ করছি, এই মহাজনের সাথে আর কাজ করব না, এখন অন্য কোনো মহাজনের সাথে কাজ করব, তাহলে কিন্তু শনি কিন্তু এই জায়গাটাতে সেই জিনিসটা হবে না। এই বকরিকালে কিন্তু সেটা করলে অসুবিধায় পড়তে হবে এই মীন রাশিকে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে, ছোটাছুটি যথেষ্ট বৃদ্ধি পাবে, পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনেও কিন্তু একটা ধীর গতি চলে আসবে, যে কর্মের তালে বাড়িতে সময় না দিতে পারা, একটা দূরত্ব তৈরি হওয়া, এগুলোও কিন্তু তৈরি হবে মীন রাশির মধ্যে, এবং যার প্রভাবে কী হবে, অশান্তি গণ্ডগোল এগুলো হওয়ার প্রবণতা থাকবে। কর্মের ঘরে শনির দশম দৃষ্টি থাকছে, দশম দৃষ্টিটা কি কর্মের ফল, তো দশম দৃষ্টি কর্মের ঘরে থাকছে, এক্ষেত্রে এটাও বোঝাচ্ছে যে শনি থেকে সেবা জিনিসটাকেও বোঝায়, এবং শনি হচ্ছে লাভের ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি, দ্বাদশ ঘর থেকে আবার সোশ্যাল জিনিস বোঝায়, আধ্যাত্মিক জগৎ বোঝায়। তাহলে যে কর্মটা করতে হবে সেটাও ধর্মের পথেই করতে হবে, এবং ধর্মের প্রতি নিজেকে আবার সেবাও দিতে হবে। ধর্মের প্রতি সেবা বলতে কি, যে মন্দিরে আলো জ্বলে না সে মন্দিরে আলো জ্বলাতে হবে, যে মন্দিরগুলো অপরিষ্কার রয়েছে সেই অপরিষ্কার মন্দিরগুলোকে পরিষ্কার করতে হবে, সোশ্যাল অ্যাক্টিভিটি সোশ্যাল কাজে নিজেকে নিযুক্ত করতে হবে, সমাজে যে কাজগুলো যথেষ্ট প্রয়োজন রয়েছে সেই সমস্ত দিকে নজর রাখতে হবে। অতএব এই সমস্ত কাজ দেখে শুনে করতে হবে। সর্বোপরি কি, যে শনি একটাই বুঝাচ্ছে, বক্রি অবস্থায় তো চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায়। এবার যে নক্ষত্র সে তো হিসাব ছাড়া কিছু বুঝবে না, শনি নিজের নক্ষত্র অবস্থান করছে রাশির উপর, পাপ প্রভাব অবশ্যই দিবে। তাহলে হিসাব কিন্তু পাই টু পাই এই সময়কালে মীন রাশিকে করতে হবে। যে কোনো হিসাব, যেই কর্মই করুক সেই কর্মে কিন্তু হিসাব চাই, যেরকম লাভের হিসাব হবে তো সেরকম ব্যয়েরও হিসাব রাখতে হবে। এবার দ্বাদশ ঘরের অধিপতি শনি, দ্বাদশ ঘর থেকে তো শয্যা সুখও বুঝায়, রাশির উপর অবস্থান করছে, রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে। তাহলে নিজের ব্যবিচার থেকেও কিন্তু দূরে থাকতে হবে। যারা ব্যবিচারে লিপ্ত রয়েছেন, দীর্ঘদিন ধরে লিপ্ত রয়েছেন, তারা কিন্তু নিজের ব্যবিচার থেকে সরে আসতে হবে, না তো শনির কিন্তু দুষ্প্রভাব অবশ্যই পড়বে এই মীন রাশির ক্ষেত্রে। তবে দেবগুরু বৃহস্পতির যে অবস্থান চতুর্থ ঘরে, দেবগুরু বৃহস্পতির সাপোর্ট যথেষ্ট পাবে। তবে শনি তো কর্মের দেবতা, কর্ম তো অবশ্যই করতে হবে, শনি তো কর্ম করাবে, স্লোনেস নিয়ে আসবে, সমস্ত কিছুতে ধীরগতি নিয়ে আসবে, কর্মতে বাধা দিবে। কিন্তু দেবগুরু বৃহস্পতির সেই দৃষ্টি আবার কর্মের ঘরে পড়ছে, সপ্তম দৃষ্টি, যে নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টিতে। তো কর্মে কী হবে, যে বাধা দিবে শনি, ধীরগতি নিয়ে আসবে শনি, তা বলে যে কর্মের ফলটা পাবে না সেটাও না, কর্মের ফলও পাবে, কারণ দেবগুরু বৃহস্পতির তো দৃষ্টি পড়ছে, আবার শনি লাভের ঘরের অধিপতি হয়ে রাশির উপরেও তো অবস্থান করছে। তাহলে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু এখানটাতে মলমের মতন কাজ করবে এই মীন রাশির ক্ষেত্রে। কিন্তু কর্ম থেকে পিছু পা হলে কিন্তু সেটা চলবে না এই মীন রাশিকে, কর্মের ফেস করতেই হবে, ধীরগতির ফেস করতেই হবে, ধৈর্যের ফেস করতেই হবে। ধৈর্যের যে ফল সেই ফলটা অবশ্যই প্রাপ্তি হবে। দেবগুরু বৃহস্পতি যখন রাশির অধিপতি সহায়ক, তাহলে সেই জিনিসটাও পাবে, কারণ দেবগুরু বৃহস্পতির সাথে শনির সম্পর্ক হচ্ছে সম্পর্ক। এবং ধনু রাশি, তারপরে মকর রাশি, তারপরে কুম্ভ রাশি, তারপরেই কিন্তু মীন রাশি, অর্থাৎ দেবগুরু কিন্তু শনিকে যথেষ্ট অতপ্রতভাবে রেখেছে, জড়িয়ে রেখেছে, সেরকম শনিও কিন্তু দেবগুরুর সাথেই সঙ্গে রয়েছে। কারণ যেখানটাতেই ধর্ম সেখানটাতেই ন্যায়, ন্যায় ছাড়া যেখানটাতে অন্যায় সেখানটাতেই তো অধর্ম। তো শনি তো ওটাই বুঝাচ্ছে যে তুমি ন্যায় পথে কর্ম করো, অন্যায় পথে কর্ম করা মানেই তো তুমি অধর্মের পথে চলে গেলা, তাহলে তার তো ফল ভোগ করতেই হবে। এখন যদি অন্যায় পথে কর্ম করি তার ফল তো জীবনে আসবেই, শনি কিন্তু এটাই বুঝাচ্ছে। কারণ শনির যে নক্ষত্রগুলো পড়ছে, শনির নক্ষত্র পড়ছে পুষ্যা নক্ষত্র, তার আগে পড়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু। শনির নক্ষত্র পড়ছে অনুরাধা নক্ষত্র, তার আগে পড়ে যাচ্ছে আবার বিশাখা নক্ষত্র। শনির নক্ষত্র পড়ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, তার আগে পড়ে যাচ্ছে আবার পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে আহির্বুদন্না দেবতা। মেডিটেশন, ধ্যান, চিন্তা, গভীর বিশ্লেষণ, এই জিনিসগুলো বুঝাচ্ছে। আবার পূর্বা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে অজয় এক পদ হচ্ছে এমন একটা দেবতা, রুদ্রের এক রূপ, যে আমাদের মহাভারতে অর্জুন কিন্তু এই এক পদে যে শিবের যে উপাসনা করেছিল, যে নিজের কষ্টকে ভিতরে রেখে সেই কষ্টের ফল যে শিবের আশীর্বাদ পেয়েছিল, সেটাও কিন্তু বুঝাচ্ছে
অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশিতেই কিন্তু এই মীন রাশিতে শনির এই নক্ষত্র পড়ছে, উত্তরা ভাদ্রপদ, এই নক্ষত্রেই শনি অবস্থান করছে। তো শনির যেখানটাতে কর্মযুক্ত সেখানটাতে দেবগুরু বৃহস্পতির জ্ঞানও তো যুক্ত। রাহু দ্বাদশ ঘরে অবস্থান করছে, খরচাপাতি হবে, বিদেশ সংক্রান্ত কাজগুলো এই সময়কালে হবে। আবার কেতু ষষ্ঠ ঘরে অবস্থান করছে, কেতু ষষ্ঠ ঘরে অবস্থান করে শত্রুদের বিনাশ ঘটাবে। অনেক কিছু দিক থেকে সফলতা থাকছে, কিন্তু বুঝে সুঝে করতে হবে, অন্যায় পথে চলা যাবে না। যে কোনো কাজ করতে গেলে রুটম্যাপ তৈরি করতে হবে, হিসাব করে চলতে হবে। মুখের কথাতে কাজ হবে না, কারণ শনির যে তৃতীয় দৃষ্টি পড়ছে, যেটা হচ্ছে বৃষ রাশি, তৃতীয় দৃষ্টি, তৃতীয় ঘর যেটা এই মীন রাশির ক্ষেত্রে, তো সেই ঘর থেকে তো ডকুমেন্টেন্সি কাগজপত্র জিনিসটা উঠে আসছে। তো কর্মক্ষেত্রে কাগজপত্রের যেখানটাতে লেনদেন হয় সেই কাজগুলোতে গতিহীন হবে, কিন্তু কাজ অবশ্যই হবে। গতিহীন হবে তা বলে যে কাজ হবে না সেটা না, কাজও হবে, কিন্তু যেখানটাতে কাগজপত্রের প্রয়োজন রয়েছে সেই কাগজপত্রগুলো অবশ্যই এই সময়কালে ব্যবহার করতে হবে। মুখের কথাতে কোনো রকম কাজ হবে না, কাজ হবে হিসাবে এবং লেখাপড়িতে। শনির যে বক্রি হচ্ছে তার যে প্রাপ্যভাবটা পড়ে যাবে নিজের আত্মীয় স্বজনের উপর, নিজের ভাই বোনদের উপর, নিজের বাড়ির গুরুজন ব্যক্তিদের উপর পড়ে যাবে, যে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বা বাড়িতে কোনো বৃদ্ধ মানুষ রয়েছে, বাড়িতে পিতা মাতা রয়েছে, তাদের স্বাস্থ্যহানির যোগ হয়ে যাওয়া। নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে এই সময়কালে, বিশেষ করে নিজের শরীর স্বাস্থ্যহানির প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে। এবং তার সাথে কি, যে নিজের মুখের বাণীর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, নিজের জীবন সাথীর দিকেও খেয়াল রাখতে হবে, তারও কিন্তু স্বাস্থ্যহানির প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে। এবং সপ্তম দৃষ্টি পড়ছে রাশির যে সপ্তম ঘর, দাম্পত্য জীবনে এই সময় কলহ, অশান্তি, গণ্ডগোল হওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে দাম্পত্য জীবনে, কারণ ব্যয় প্রতি শনি। অতএব এদিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে, যে এমন ভাষা বলবো না যে যাতে আমার সংসারে অশান্তি গণ্ডগোল হয়। এই সমস্ত দিকে খেয়াল রাখতে হবে। বক্রী শনির এরকমই প্রভাব পড়ছে। আর সাড়ে সাতিতে মানসিক অশান্তি, মানসিক টেনশন সবারই এটা হয় আর কি, এটা কমন। এবার সাড়ে সাতি যে শুধু মীন রাশির জীবনে এসছে এটাও না, কিন্তু প্রত্যেকটা রাশির জীবনে আসবে, প্রত্যেকটা রাশিকেই কম বেশি এরকম ভোগ করতেই হবে। সাড়ে সাতিতে মানসিক অশান্তি অবশ্যই থাকে, কারণ চন্দ্রমা পীড়িত হয়ে যায়। তো তার মধ্যেও যে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির যে অবস্থান চতুর্থ ঘরে, এটা কিন্তু মলমের মতন কাজ করবে এই সময়কালে। শুধু বুঝতে হবে, শুধু বুঝে সুঝে চলতে হবে। কাউকে এই সময়কালে বিশ্বাস করা যাবে না, ধৈর্য ধরে কাজ করতে হবে। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। শনিবার করে ভুল করেও সরিষার তেল, চামড়ার বস্তু, লোহার বস্তু ক্রয় করে নিয়ে আসবেন না। এবং তার সাথে শনিবার করে ছায়া দান করবেন। পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন, তিল তেল দিয়ে, যথেষ্ট ভালো ফল পাবেন। আপনারা সবাই ভালো থাকেন। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই অ্যাস্ট্রো বাংলাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তবে আমি তো আলোচনা করলাম, সবার ক্ষেত্রে যে ঘটবে সেটাও না। যাদের জন্মছকে শনির অবস্থান বা অন্যান্য গ্রহদের অবস্থান ভালো রয়েছে তারা যথেষ্ট ভালো ফল পাবে। আবার যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে ফল পরিবর্তন হবে। অতএব তাদের কাছে বিশেষ অনুরোধ করব, ভালো জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো। নমস্কার, ধন্যবাদ।